সো ওয়েলকাম টু গৌরব জিওগ্রাফি। গৌরব জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা মূলত তোমরা জানো অলরেডি যে 11 এবং 12-এর যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু পুরোপুরিভাবে আপডেট হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সিলেবাসটার ব্যাপারে যাবতীয় ডিটেলস আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তো ফার্স্ট আমরা মেনলি যেটা দেখব সেটা হচ্ছে এই যে সিলেবাসটা আমাদের করা হয়েছে, এই সিলেবাসটাতে কি কি ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রথমত আমাদের 11-12-এর যে সিলেবাস, এই সিলেবাসে তোমরা দেখতে পাবে যে এই সিলেবাসে ফার্স্ট হচ্ছে যে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। সেমিস্টার সিস্টেম মানে কি না, সেমিস্টার সিস্টেম মানে হচ্ছে যেখানে 6 মাস পর পর একটা করে এক্সাম হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে নতুন সিলেবাস, এখানে আমরা দেখতে পাবো কি ক্লাস 11-এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারটা কখন হবে? ফার্স্ট সেমিস্টারটা বলা রয়েছে যে নভেম্বর মাসে হবে। আর সেকেন্ড সেমিস্টারটা কখন হবে? সেকেন্ড সেমিস্টারটা বলা রয়েছে তোমার যেটা হচ্ছে মার্চ মাসে, ঠিক আছে। মানে নভেম্বর এই মাসে এবারে যখন সেশন শুরু হবে মার্চে, বা যখনই সেশন শুরু হোক না কেন, 11-এর ভর্তি যখনই হোক না কেন, হয়তো মেতে রেজাল্ট বেরোচ্ছে, জুন বা জুলাই থেকে হয়তো ক্লাস শুরু হবে, নভেম্বরে ফার্স্ট সেমিস্টার হবে ক্লাস 11-এর, এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে হবে সেকেন্ড সেমিস্টার। এই দুটো সেমিস্টার মিলে কি হবে, আমাদের 11-এর নাম্বারটা যোগ হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ক্লাস 12-এর কি হবে না, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সেটা কখন হবে? সেটা আবার সেই নভেম্বর মাসে হবে। এবং ফোর্থ সেমিস্টার যেটা থাকবে সেটা হবে কিনা, সেটা হবে মার্চ মাসে, সেটা হবে মার্চ মাসে। মানে ক্লাস 11-এর দুটো সেমিস্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটো মিলিয়ে কি হবে আমাদের টোটাল নাম্বারটা তো ক্যালকুলেশন করা হবে। ক্লাস 11-এর একটা হবে নভেম্বরে, একটা হবে মার্চে। ঠিক একই রকমভাবে ক্লাস 12-এরও আমরা দেখবো কি না, ক্লাস 12-এরও আমরা দেখবো দুটো সেমিস্টার, একটা হচ্ছে থার্ড সেমিস্টার, একটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। এই দুটো সেমিস্টার কখন হবে? ওই একই রকম টাইমে, নভেম্বর এবং মার্চে। এবং এই দুটো মিলিয়ে কি করা হবে, এই থার্ড এবং ফোর্থ মিলিয়ে আমার এইচএসের যে মার্কশিট, সেই এইচএসের মার্কশিটটা কিন্তু তৈরি করা হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ব্যাপারটা সিস্টেম। এবারে আর কি বলা রয়েছে না, বলা রয়েছে যে এই ফার্স্ট সেমিস্টার যেটা 11-এ হবে এবং এই থার্ড সেমিস্টার যেটা 12-এ হবে, মানে ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে 11-এর প্রথম সেমিস্টার বা প্রথম এক্সাম, এবং থার্ড সেমিস্টারটা হচ্ছে 12-এর প্রথম এক্সাম। তাহলে এই দুটো এমসিকিউ হবে। এটা কি বলা রয়েছে? এই দুটো বলা রয়েছে যে এমসিকিউ বা শর্ট হবে, শর্ট হবে, শর্ট অ্যান্সার, ঠিক আছে। এই এমসিকিউ বা শর্ট অ্যান্সার হবে এই ফার্স্ট এবং থার্ডটা। আর সেকেন্ড আর ফোর্থটা কিরকম হবে? সেকেন্ড আর ফোর্থটা হবে আমাদের লং কোশ্চেন, সেকেন্ড আর ফোর্থটা হবে লং কোশ্চেন। এবারে ফার্স্ট এবং সেকেন্ড দুটোতে কিন্তু নাম্বারের ওয়েটেজটা একই রকম থাকবে। মানে হয়তো আমি বললাম জিওগ্রাফির ক্ষেত্রে 70 নাম্বারের আমাদের থিওরি রয়েছে, তাহলে 35 নাম্বার থিওরি হবে ফার্স্ট সেমিস্টার, 35 নাম্বার হবে সেকেন্ড সেমিস্টার। আবার থার্ড হবে 35 নাম্বারের, ফোর্থ হবে 35 নাম্বারের। বোঝা গেল? তাহলে ফার্স্ট এবং থার্ড যেহেতু 35 নাম্বার করে হচ্ছে থিওরিটা, সেজন্য এগুলো হবে এমসিকিউ, 35 এমসিকিউ। আর সেকেন্ড আর ফোর্থ যে 35, সেটা আমার কি হবে? সেটা আমার কিন্তু লং কোশ্চেন হবে। সেটা আমার কি হবে? সেটা কিন্তু আমার লং কোশ্চেন হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। এবারে আমাদের সিলেবাসে অনেক কিছু নতুন জিনিস নিয়ে আসা হয়েছে, যেমন প্র্যাকটিক্যালটা অনেকটা বাড়ানো হয়েছে, আমাদের থিওরি পোর্শনটা অনেকটা বাড়ানো হয়েছে, সেগুলো আমরা এক একে দেখবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালের পোর্শনটা কিন্তু অনেকটাই দেখলাম যে বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে অনেক নতুন জিনিস অ্যাড করা হয়েছে সিলেবাসটার মধ্যে, একটা কি বলবো, একটা সামঞ্জস্যতা আনা হয়েছে। আগে বা আমার পার্সোনালি আমার মনে হতো যে কি না, আগে যে 11-12-এর যে সিলেবাসটা ছিল না, সেই সিলেবাসটাতে 11-এর সাথে 12-এর কিন্তু অতটা মানে একটা যে একটা সামঞ্জস্যতা, সেই সামঞ্জস্যতা ছিল না, ঠিক আছে। কিন্তু এই বর্তমান সময়ে বা এই যে নতুন সিলেবাসটা ইন্ট্রোডিউস করা হয়েছে, বিশেষত জিওগ্রাফির যেটা আমি বলছি, সেটা কিন্তু কিনা সেক্ষেত্রে আমার 11 এবং 12-এ তুমি দেখতে পাবে যে একটা সুন্দর একটা ব্যালেন্স বা একটা সামঞ্জস্যতা কিন্তু কি করা হয়েছে, একটা মেনটেন করা হয়েছে, ঠিক আছে। এছাড়া প্র্যাকটিক্যালে বলছিলাম অনেক জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে নতুন, যেগুলো কি হবে না, যেগুলো পরবর্তী ক্ষেত্রে যখন কোনো স্টুডেন্ট জিওগ্রাফি নিয়ে হায়ার স্টাডিজ করতে যাবে, তাদের কিন্তু অনেক সুবিধা হবে, অনেক হেল্প হবে এই জিনিসগুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সিলেবাসটা চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে 11-এর সিলেবাসটাতে কী আছে আগে দেখে নিই। 11-এর সিলেবাসটাতে কী আছে আগে দেখে নিই। দেখো ফার্স্টে 11-এর সিলেবাসটাতে কী রয়েছে না, 11 সিলেবাসটাতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে অবজেক্টিভগুলো রয়েছে, মানে কী কী অবজেক্টিভ, কী কী আমরা পাবো এখান থেকে, এই সিলেবাসটা পড়ার পরে আমরা কী কী পাবো, সেই অবজেক্টিভগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়বে। কী কী আউটকাম রয়েছে এখানে, কী কী আউটকাম এখান থেকে, কী কী মানে কীভাবে তৈরি হবে জিনিসটা আর কি, বা কোনো একটা ছাত্র কী শিখবে এখান থেকে, সেই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে সব, ঠিক আছে। সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে সিলেবাসটা। এই সিলেবাসটা এই যে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার। তাহলে এই 11-এর যে ফার্স্ট সেমিস্টার, এই সেমিস্টারটা কিন্তু আমাদের প্রথম সেমিস্টার, কিন্তু সেটা দেখতে পাচ্ছি কী কী আছে। প্রথমে এখান থেকে থাকবে 15 নাম্বার, এখান থেকে কত 15 নাম্বার। কি চ্যাপ্টারটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি।
তাহলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমাদের কী কী থাকছে, ফিজিক্যাল জিওগ্রাফি বলতে মেনলি আমরা প্রাকৃতিক ভূগোলটা জানি। তাহলে সেই প্রাকৃতিক ভূগোলের মধ্যে কী আছে, ইউনিট ওয়ানে থাকবে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, মানে জিওগ্রাফি একটা নিজস্ব ডিসিপ্লিন বা নিজস্ব কোর্স হিসাবে কী রকম সেই জিনিসগুলো এখানে আলোচনা করা থাকবে। কি ডেফিনেশন, বিভিন্ন ধরনের সংজ্ঞা থাকবে, নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, জিওগ্রাফির যে বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন, মানে এর যে ব্রাঞ্চগুলো রয়েছে, জিওগ্রাফির যে বিভিন্ন ধরনের যে ব্রাঞ্চ, বিভিন্ন শাখাগুলো রয়েছে জিওগ্রাফি, ঠিক আছে, হিউম্যান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, তার আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, ঠিক আছে, সেই ভাগগুলো নিয়ে এখানে প্রচুর পরিমাণে আলোচনা করা থাকবে, বিভিন্ন জিওগ্রাফারদের নাম থাকবে, সেগুলো এখানে কিন্তু আলোচনা করা থাকবে। তারপরে কি আছে, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফির কি স্কোপ রয়েছে, কী কী আমরা এখান থেকে কী কী আমরা পেতে পারি, ঠিক আছে, এটা ফিচার প্রসপেক্টস কী রয়েছে, ঠিক আছে, এগুলো এর মেন কন্টেন্টগুলো কি, ফিজিক্যাল জিওগ্রাফিতে আমরা কেন পড়বো, এই জিনিসগুলো কিন্তু এই ফার্স্ট ইউনিটে আমাদেরকে সব পড়তে হবে। এটার জন্য 3 ঘন্টা টোটাল বরাদ্দ মানে করা হয়েছে সময়টা, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 2 অরিজিন অফ দ্য আর্থ, মানে পৃথিবীর উৎপত্তি যে কী হচ্ছে তার সংক্রান্ত বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো রয়েছে, যেমন ক্লাসিক্যাল থিওরির মধ্যে কান্ট আমরা জানি, জিন জেফ্রির যে থিওরিজগুলো আমরা এখানে জানবো, ঠিক আছে, যেগুলো অলরেডি পুরোনো 11 তো আমাদের ছিল আশা করি, জিন জেফ্রিসটা মনে হয় ছিল না, কান্টেরটা ছিল আমরা জানি, ঠিক আছে, তো এইগুলো আমাদের কিন্তু একটু পড়তে হবে আরও। আচ্ছা, এবার মডার্ন থিওরির মধ্যে বিগ ব্যাং থিওরি আমরা জানি, মডার্ন থিওরি, বিগ ব্যাং থিওরি, তার মধ্যে আরও অনেক রকমের জিনিস রয়েছে, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। বিগ ব্যাং থিওরিটা অলরেডি ছিল আগেও। আচ্ছা, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্বন্ধে আমাদের কী করতে হবে, আমাদের স্টাডি করতে হবে। পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্বন্ধে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, তোমরা এইটা অলরেডি পড়ে এসছো, সেইগুলোই আবার আমাদেরকে ইন ডিটেলসে আরও ভালো করে পড়তে হবে। কী কী আছে না, আমাদের সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থস ইন্টেরিয়র, মানে আমাদের কী কী সোর্স, কী কী আমাদের কী রয়েছে না, আমাদের কী কী উৎস রয়েছে, আমরা কী জিনিস থেকে বা কী সোর্স থেকে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্বন্ধে ইনফরমেশন পেতে পারি, সেগুলো আমাকে এখানে আলোচনা করতে হবে। বোঝা গেল? এবারে অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র, ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সিসমোলজির কী কী অ্যাপ্লিকেশন রয়েছে, যেক্ষেত্রে আমরা আর্থ ইন্টেরিয়র সম্বন্ধে আমরা বিশ্লেষণ করতে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি। লেয়ারিং অফ দ্য আর্থের বিভিন্ন ধরনের যে লেয়ারিংগুলো রয়েছে আমরা পড়বো, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই জিনিসগুলো আমরা কিন্তু পড়বো, আরও ডিটেলসে অনেক রকম জিনিস রয়েছে সেগুলো পড়বো এই ইউনিট 2 এর সাব ইউনিট 2তে, ঠিক আছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থে। ইউনিট 3তে কী রয়েছে, জিওমরফিক প্রসেস, বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে জিওমরফিক প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। কি এন্ডোজেনিক প্রসেস, তো এন্ডোজেনিক প্রসেস মানে কি অন্তর্জাত প্রক্রিয়া, বিভিন্ন ধরনের ভূ অভ্যন্তরের যে প্রক্রিয়াগুলো সেগুলো জানবো। ফার্স্টে কী রয়েছে, ফার্স্ট হচ্ছে ভলকানোসিটি, তার কী কী থাকবে, ভলকানোসিটি মানে কি অগ্নুৎপাতের বিভিন্ন ধরনের ডেফিনেশন থাকবে, অগ্নুৎপাতের গঠন কী কী, তার কী কী মানে একটা অগ্নুৎপাতের মধ্যে কী কী থাকে, ঠিক আছে, অগ্নুৎগম কী, তার ডেফিনেশন, কনসেপ্ট, এগুলো জানবো। কী কারণে অগ্নুৎপাত হয়, কত ধরনের অগ্নুৎপাত রয়েছে, তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক কী কী রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের উদাহরণ বা বিভিন্ন ধরনের এক্সাম্পল রয়েছে সেগুলো জানতে হবে, ঠিক আছে। এই অগ্নুৎপাত দ্বারা বা আগ্নেয়গিরি থেকে যে লাভা বেরোচ্ছে তার দ্বারা কী কী ল্যান্ডফর্ম তৈরি হয় বা বিভিন্ন ধরনের যে ভূমিরূপ তৈরি হয় সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এছাড়া আর কী জানবো, গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ভলকানো, ওটা বললাম যে কোথায় কী ভলকানো রয়েছে সেগুলো আমরা জানতে হবে। আর্থকুইক মানে ভূমিকম্পের কনসেপ্ট, ডেফিনেশন, এগুলো জানতে হবে, ভূমিকম্পের কারণ কী, তার ফলাফল কী, ঠিক আছে, আরও আমাদের ভূমিকম্পের যে জোনগুলো রয়েছে, সেসমিক জোন, সেগুলো সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। আর কি রয়েছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, কী কী তারা আমরা মেজার করতে পারি, রিক্টার স্কেল রয়েছে, ঠিক আছে, আরও যেসব জিনিসগুলো রয়েছে, সিসমোগ্রাফ, ঠিক আছে, তারপরে আইসোসিসমাল লাইন, হোমোসিসমাল লাইন, এই জিনিসগুলোর সম্বন্ধে আমরা প্রচুর পরিমাণে এখানে জানবো। এবার গ্লোবাল আর্থকুইক প্রন জোনস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, মানে আমাদের কোন কোন জায়গাগুলো সবথেকে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে এবং স্পেশাল এমফেসিস করা হয়েছে কোথায়, ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার মধ্যে আমরা দেখবো যে ইন্ডিয়াতে যেমন আমরা জানি 4টা আমাদের যে সেসমিক জোনে ভাগ করা হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোন জোনের মধ্যে কোন স্টেটটা পড়ছে বা কোন জায়গাটা পড়ছে সেগুলো ভালো করে আমরা জানবো। সিকুইক মানে আর্থকুইক হচ্ছে আমাদের ভূতকে, আর সিকুইক হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে যদি কোনো আর্থকুইক হয় সেক্ষেত্রে, এবং সিকুইক হলে আমাদের কী হয়, সুনামি হয়, তাহলে সুনামি সম্বন্ধে জানবো আমরা, সিকুইক সম্বন্ধে আমরা জানবো। এক্সটেনিক প্রসেস মানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, বিভিন্ন ধরনের যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো এবং তার টাইপস বিভিন্ন ধরনের রয়েছে সেগুলো আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, এটা 3 নম্বর ইউনিট। এবার 4 নম্বর ইউনিটে কী রয়েছে, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, খুব ইম্পর্ট্যান্ট, ওয়েদার এবং ক্লাইমেট, যেটা আমাদের কি ছিল না, আমাদের 11-এ কিন্তু ছিল না, এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের 11-এর মধ্যেই, ঠিক আছে। সেখানে কী কী দিয়েছে, ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে তার কি কম্পোজিশন রয়েছে, কম্পোজিশন মানে কি বিভিন্ন ধরনের যে গ্যাসিয়াস মেটেরিয়ালসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে গ্যাস রয়েছে তাদের কি অনুপাত রয়েছে, কোনখানে কোন গ্যাসটা বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে কম পড়বো। আর স্ট্রাকচার কি না, স্ট্রাকচার মানে হচ্ছে গঠনটা, অ্যাটমসফিয়ারের গঠন কি, আমরা জানি যে অ্যাটমসফিয়ারটা ভূত্বক থেকে উপর দিয়ে গেলে বিভিন্ন ধরনের নাম রয়েছে, তার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরকমভাবে রয়েছে, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো রয়েছে, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে অ্যানালিসিস করবো এখানে, ঠিক আছে।
আর কি রয়েছে এর মধ্যে আছে, এখানে আলাদা করে বলেই দিয়েছে যে গ্যাসিয়াস কম্পোনেন্টগুলো পড়বো আমরা। এই যে কম্পোজিশন মধ্যে গ্যাসিয়াস কম্পোজিশন মানে গ্যাস কী কী রয়েছে, কী কী লিকুইড কম্পোজিশন রয়েছে সেগুলো পড়বো, কী কী সলিড কম্পোজিশন রয়েছে বা কম্পোনেন্টস রয়েছে সেগুলো আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে, এগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে। আর লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক মানে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে এই যে স্ট্রাকচার বললাম এই স্ট্রাকচারের মধ্যে এই লেয়ারিংটা থাকছে, ঠিক আছে, এগুলো আমরা পড়বো। অ্যান্ড এলিমেন্ট ডিস্ট্রিবিউশন বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো রয়েছে তার ডিস্ট্রিবিউশন কীভাবে থাকছে। ইম্পর্টেন্স অফ ওজোনোস্ফিয়ার কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লিশন, এটা অ্যাকচুয়ালি 12 ছিল, এটা 11 আনা হয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ ওজোনস্ফিয়ারে কি ইম্পর্টেন্স রয়েছে এটা তোমরা 10 পড়েছো, তার কারণ কি, ওজোন ডিপ্লিশনের কারণ এবং তার কনসিকুয়েন্স প্রভাব কি হতে পারে, ঠিক আছে, এই যে ওজোন স্তর ক্ষয় হচ্ছে তার কি কারণ রয়েছে এবং তার কি প্রভাব রয়েছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে, এটা একটা জায়গা। এবারে কি রয়েছে আমাদের, এবারে যেটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মানে ফার্স্ট সেমিস্টারে আমাদের যেটা সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কিনা সেটা পুরোপুরি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। আগে একটা প্রাকৃতিক ভূগোল, এটা মানবীয় ভূগোল। হিউম্যান জিওগ্রাফি মানে কি না, হিউম্যান জিওগ্রাফি মানে হচ্ছে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোল সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সেকেন্ড সাব টপিক এটা, ঠিক আছে, যেটা কত নাম্বার থাকবে 15 নাম্বার, তাহলে ফিজিক্যালটাই 12 নাম্বার, এটা হচ্ছে 15 নাম্বার, তাহলে 15 আর 12 টোটাল হলো 27, ঠিক আছে, তাহলে দুটো হলো। আর এরপর আমাদের একটা পার্ট করে দিয়েছে কি না ইন্ডিয়ান জিওগ্রাফি। খুব ভালো লাগলো দেখে এটা যে সিলেবাসটাতে ইন্ডিয়ান জিওগ্রাফির ইম্পর্টেন্সটা অনেকটাই বাড়ানো হয়েছে। তবে আমি বলবো যদিও বলা ঠিক নয় তবুও বলি যে ইন্ডিয়ান জিওগ্রাফি যেমন গুরুত্ব রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে সুবিধা হবে স্টুডেন্টদের, কারণ আমি দেখলাম যে 4টা সেমিস্টারেই কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি কম করে দেওয়া রয়েছে। খুব ভালো করেছে এটা, আগে আমাদের 11-12 ছিল না সেরকমভাবে, ঠিক আছে, 11 থাকলেও 12 অতটাও ভালো করে ছিল না, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা কিন্তু অনেক সুবিধা হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। এর সঙ্গে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও কিন্তু অনেকটাই দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দিলে অনেকটা সুবিধা হতো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা সেভাবে আমাদের কোনো সিলেবাসে দেওয়া হয় না, শুধুমাত্র 9 আর 10 সম্ভবত আছে, বাকি টাইমে কিন্তু সেরকমভাবে দেওয়া হয় না, সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকলে আরও সুবিধা হতো। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আরও রিভাইজ করতে পারে। যাই হোক, সেকেন্ড টাস আউট অফ কি আছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি মানে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল সম্বন্ধে এখানে আমাদেরকে জানতে হবে। কী কী আছে এখানে, কনসেপ্ট অ্যান্ড মেন এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, ঠিক আছে, আমাদের মানব এবং যে প্রকৃতির মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্বন্ধে আমরা এখানে জানবো। কী কী আছে এখানে, তার মধ্যে ফিল্ড অ্যান্ড সাবফিল্ড অফ হিউম্যান জিওগ্রাফি। এখানে মেনলি আমরা যাবো যে হিউম্যান জিওগ্রাফির যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে, সোশ্যাল জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি, ঠিক আছে, আরও যেসব জিওগ্রাফিগুলো রয়েছে, পলিটিক্যাল জিওগ্রাফি থেকে শুরু করে পপুলেশন জিওগ্রাফি, ট্রান্সপোর্ট জিওগ্রাফি, এগ্রিকালচার জিওগ্রাফি, এগুলো আমরা সব এখানে পড়বো। এখানে প্রচুর পরিমাণে এখানে আমাদেরকে পড়তে হবে এই স্কোপ অ্যান্ড কন্টেন্টের জায়গাটা। আর ইউনিট 2টাতে কী আছে, ইউনিট 2টাতে আমাদের যে ইকোনমিক জিওগ্রাফিটা কিন্তু পুরোপুরি এখানে ইন্ট্রোডিউস করছি। ইকোনমিক জিওগ্রাফিটা আমাদের 12 ছিল, আমাদের সিলেবাসে 12 ছিল, সেটা কিন্তু এখানে 11 আনা হয়েছে। কী কী আছে, আমাদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনগুলো দেওয়া রয়েছে যে আমাদের ইকোনমিক যে অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক কার্যাবলী, সেই কার্যাবলীর বিভিন্ন ভাগগুলো রয়েছে। প্রাইমারি প্রাথমিক কার্যাবলী, সেকেন্ডারি মানে হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর বা গৌণ কার্যাবলী, তৃতীয় শ্রেণীর রয়েছে প্রগৌণ, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এগুলো আমাদের 12 ছিল, সব এগুলো আনা হয়েছে এখানে। এখানে আমাদের এগুলো পড়তে হবে, যখন পড়বে তোমরা তখন এগুলো আরও ভালো করে ক্লিয়ার হবে। প্রাইমারি অ্যাক্টিভিটিস বলতে কিনা আমরা যেগুলো সরাসরি প্রকৃতির মাধ্যমে করে থাকি সেগুলো, যেমন হান্টিং, গ্যাদারিং, তারপর হচ্ছে কিনা প্যাস্টোরালিজম, ঠিক আছে, তারপর এগ্রিকালচার, বিভিন্ন ধরনের যে এগ্রিকালচারগুলো রয়েছে সেগুলো পড়তে হবে আমাদের। এখানে উল্লেখ করে দিয়েছে কি সাবস্টেন্সেস, ঠিক আছে, তার মানে কি জীবিকা সত্তাভিত্তিক, কমার্শিয়াল মানে বাণিজ্যিক যে কিছুগুলো রয়েছে, মিক্সড ফার্মিং, ঠিক আছে, এখানে আমরা চাষও করবো আবার যেখানে আমাদের প্রতিপালনও করা হবে বিভিন্ন ধরনের পশু, ঠিক আছে, মার্কেট গার্ডেনিং, বিভিন্ন ধরনের যে মার্কেট গার্ডেনিংগুলো রয়েছে আমরা পড়বো, হর্টিকালচার বা আরও বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, ঠিক আছে, ওলেরিও কালচার, ফ্লোরিকালচার, পোমাম কালচার, এগুলো আমরা এখানে পড়বো। ডেয়ারি ফার্মিং, দোহ শিল্প বা দুগ্ধ শিল্প, সেই সম্বন্ধে আমরা জানবো। তারপর বিভিন্ন ধরনের প্রোডাকশন কী কী রয়েছে না এখানে, ইম্পর্টেন্ট অফ ক্যাশ ক্রপস অফ 2 গ্লোবালি লিডিং কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া বাদে, ঠিক আছে, এক্সেপ্ট ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়া বাদে যে কোনো আমাদের প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ, বিভিন্ন ধরনের যে ফসল রয়েছে ক্যাশ ক্রপ, সেগুলো আমরা জানবো। কী কী, কফি রয়েছে, সুগার কেন রয়েছে, কটন রয়েছে, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মাইনিং কী কী রয়েছে, মাইনিং বলতে গেলে মাইনিং হচ্ছে খনি, বিভিন্ন ধরনের টাইপস অফ এনভায়রনমেন্টাল প্রবলেম মানে আমাদের মাইনিং করার ফলে বা আমাদের খনন করার ফলে কী কী প্রবলেম হচ্ছে বা কত ধরনের মাইনিং হয়ে থাকে। আমরা জানি ওপেন কাস্ট মাইনিং হয়, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড মাইনিং হয়, এগুলো হয়ে থাকে, সেগুলো টাইপগুলো পড়বো এবং তার জন্য এনভায়রনমেন্টে কি ইম্প্যাক্ট পড়ছে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে জানবো, ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে এখানে জানবো। এবারে এটার পরে কী রয়েছে আমাদের, এটার পরে আমাদের হিউম্যান জিওগ্রাফির পরে যেটা বললাম যে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা খুব ভালোভাবে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে প্রত্যেকটা সেমিস্টারে। তাহলে জিওগ্রাফি ইন্ডিয়া আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কী কী রয়েছে, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, তাহলে ফার্স্ট যেটা হচ্ছে কিনা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি মানে ইন্ডিয়ার
বাহ্যিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। কি জিওগ্রাফিক্যাল লোকেশন মানে ইন্ডিয়ার কোঅর্ডিনেট কি, ইন্ডিয়ার ল্যাটিটিউড লঙ্গিটিউডাল এক্সটেনশন কী রয়েছে, মানে দ্রাঘিমাগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার কী রয়েছে, ইন্ডিয়ার পারিপার্শ্বিক যে বিভিন্ন ধরনের যে নেবারিং কান্ট্রিজ সেগুলো উল্লেখ করা আছে এখানে। এই যে নেবারিং কান্ট্রিজ এগুলো পড়বো, তার সাইজ কী রয়েছে, তার এরিয়া কী রয়েছে, নর্থ সাউথে এর কতটা বিস্তৃত রয়েছে, ইস্ট ওয়েস্টে কতটা বিস্তৃত রয়েছে, এগুলো আমরা কিন্তু এখানে পড়বো। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ মানে কি, তার যে বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল বাউন্ডারিগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করছে, তার পলিটিক্যাল বাউন্ডারি বা বিভিন্ন নেবারিং কান্ট্রির সাথে কী আমাদের বাউন্ডারি শেয়ারিং করছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ মানে আমাদের রাজ্যগুলোর মধ্যে কী সেট আপ রয়েছে, কোন রাজ্যের সাথে কী সীমানা, কত সীমানা ভাগ করেছে, কতটা দূরত্ব রয়েছে, এগুলো যাবতীয় জিনিস আমরা পড়বো কি ফার্স্ট ইউনিটে। সেকেন্ড ইউনিটে কী পড়বো, ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি। ফিজিওগ্রাফি পড়বো আমরা, ইন্ডিয়া কি না স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, খুব ইম্পর্টেন্ট যে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু টেকটনিক পজিশন। তোমাদের টেনে যেটা ছিল সেটাই আমরা পড়বো, পেনিনসুলার, এক্সট্রা পেনিনসুলার, ইন্দো গাঙ্গেটিক, কোস্টাল প্লেন, আইল্যান্ড। তার মানে কি আমরা এখানে টেকটনিক প্রভিশনসগুলো পড়বো, যে আমাদের এই যে শুধুমাত্র এখানে শুধু পড়ে চলে গেলাম যে উত্তরে পার্বত্য অঞ্চল বা দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, এইটুকু শুধু নয়, এখানে স্পেশাল রেফারেন্স টু টেকটনিক প্রভিন্সেস মানে কীভাবে এগুলো উৎপত্তি হলো সেগুলো সেগুলো আমরা ইন ডিটেলস এখানে কিন্তু কী করবো পড়বো, ঠিক আছে। সেখানে কী কী উল্লেখ করে দিয়েছে। আচ্ছা এখানে আমাদের এখানে কিন্তু আমাদের এটা বলা নেই, কী বলে আমাদের, আচ্ছা এক্সট্রা পেনিনসুলা বলেছে মানে আমাদের এখানে কিন্তু ওই পার্বত্য অঞ্চলটাও কিন্তু পড়তে হবে। যাই হোক, পেনিনসুলা, এক্সট্রা পেনিনসুলা বলে দিয়েছে, ইন্দো গাঙ্গেটিক বলেছে প্লেন যেটা, কোস্টাল প্লেন, আইল্যান্ড, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। আচ্ছা এবারে ইন্ডিয়ার কী ড্রেনেজ সিস্টেম মানে নদ নদীগুলো আমাদেরকে পড়তে হবে, ড্রেনেজ সিস্টেমগুলো আমাকে পড়তে হচ্ছে। কী কী ইন্ডিয়ার বিভিন্ন ধরনের যা ড্রেনেজ রয়েছে মানে যা নদ নদী রয়েছে, মেনলি হিমালয়ান ড্রেনেজ সিস্টেম আর পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম, এইগুলো আমাকে পড়তে হচ্ছে। হিমালয়ের মধ্যে আমরা জানি যে মেন রিভার তিনটে রয়েছে, একটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু, একটা হচ্ছে গঙ্গা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিনটে সিস্টেম আমরা পড়বো। তার বিভিন্ন ধরনের ট্রিবিউটারিজ, ডিস্ট্রিবিউটারিজ মানে উপনদী, শাখা নদী, এগুলো আমরা পড়বো, কোনখানে উৎপত্তি হয়েছে, কোনখানে মোহনায় মিশেছে, এগুলো যাবতীয় আমরা এখানে পড়বো। এরপর আমাদের কী বলেছে, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। পেনিনসুলার ড্রেনেজ সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের রিভার রয়েছে, ঠিক আছে। আমরা জানি কিনা, আমরা জানি কি এখানে আবার ইস্ট ফ্লোয়িং রয়েছে মানে পূর্বগামী কিছু নদী রয়েছে, পূর্ব বাহিনী যে নদী রয়েছে, পশ্চিম বাহিনী কিছু নদী রয়েছে, সেগুলো আমরা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। আর কি রয়েছে, ইউসেজেস অফ অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার। তার মানে আমাদের রিভার ওয়াটার বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে গেছে, একটা রিভার তো একটা স্টেটের মধ্যে শুধু যায়নি, অনেক স্টেটের মধ্যে দিয়ে গেছে। তার জন্য কি হয় না, আমাদের বিভিন্ন ধরনের ডিসপিউট তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেগুলো আমরা সম্বন্ধে এখানে পড়বো, যে কার কোন রিভার থেকে কে কোন স্টেট কি জল নিচ্ছে সেই সম্বন্ধে আমরা এইখানে কিন্তু পড়বো, ঠিক আছে। এটা গেল সেমিস্টার 1। এবারে শুরু হচ্ছে আমাদের সেমিস্টার 2। সেমিস্টার 1-এ দেখো থিওরি পেপারে কী কী কত নাম্বার আছে, এটা হচ্ছে 8 নাম্বার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। হিউম্যান জিওগ্রাফি হচ্ছে 12 নাম্বার, আর ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে 15 নাম্বার। তাহলে 15 আর 12 হচ্ছে 27, 27 আর 8 35। তাহলে সেমিস্টার 1-এ 35 আমার হয়ে গেল, বাস। এবারে সেমিস্টার 2-এ আমাদের দেখো কী কী রয়েছে। সেমিস্টার 2-এ হচ্ছে আবার সেই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে সেমিস্টার 1-এ যেমন ছিল আমাদের ফার্স্ট সাবটপিকটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির, সেখানে এখানেও কিন্তু সেম ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে রয়েছে। ইউনিট 1-এ কী রয়েছে, কনসেপ্ট অফ আইসোস্টেসি মানে আমাদের সমস্থিতির ধারণা। সমস্থিতি আমরা পড়বো যখন, তখন আমরা ভালো বুঝতে পারবো। সমস্থিতির মধ্যে আইসোস্ট্যাটিক অ্যানোমালিজ পড়বো, এরি এবং প্যাটের আমাদের থিওরি যেটা রয়েছে আমরা সেটা পড়বো, ঠিক আছে। এছাড়াও কী রয়েছে না, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট আর কাইমোটোজেনেসি, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা ভালো করে জানবো, এখানে যখন পড়বো তখন কিন্তু জানবো, বাস। ইউনিট 2-এ কি জানবো, জিওমরফিক প্রসেসের মধ্যে আগেরটা জিওমরফিক প্রসেস ছিল, সেখানেও এন্ডোজেনেটিক প্রসেস, এক্সোজেনেটিক প্রসেস ছিল, এখানেও সেই সেম আছে এন্ডোজেনিক প্রসেস, এক্সোজেনিক প্রসেস। তার মধ্যে কে কে আছে, আগেরবারে এন্ডোজেনিকের মধ্যে ছিল আর্থকুইক ছিল, ভলকানিজম ছিল, এখানে কিন্তু কি রয়েছে, ফোল্ডিং আর ফল্টিং, এই দুটো জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এক্সোজেনিক প্রসেসের মধ্যে কী কী আছে, ওয়েদারিং মানে আবহবিকা, তোমরা যেটা 9-এ পড়েছো আবহবিকা, তার ডেফিনেশন, টাইপস, এগুলো আরও ভালো করে জানবে তোমরা। সয়েল ফর্মিং প্রসেস, তার মানে সয়েল কীভাবে তৈরি হয়, মাটি কীভাবে তৈরি হয়, সেই প্রসেসগুলো পড়বো। তার কী কী ফ্যাক্টরস রয়েছে মানে তার কী কী নিয়ন্ত্রক, কী কী নিয়ন্ত্রণ করছে একটা সয়েল তৈরি করার জন্য। সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, কীভাবে একটা সয়েল প্রোফাইল তৈরি হয় উপর থেকে নিচ পর্যন্ত, সেটা আমরা দেখবো। সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মানে কীভাবে মাটি ক্ষয় হয় বা মৃত্তিকা ক্ষয় হয়, কীভাবে সেটা আমরা কনজারভেশন করতে পারি এবং তার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করতে পারি, সেগুলো কিন্তু আমরা এখানে পড়বো। ইউনিট 3 কি রয়েছে, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আগেরবারও ছিল ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এখানেও রয়েছে কী কী, ক্লাইমেটিক এলিমেন্ট রয়েছে। কী কী ক্লাইমেটিক এলিমেন্ট, সোলার রেডিয়েশন মানে সৌর ধ্রুবক কী, হিট ব্যালেন্স কী, এগুলো কিন্তু ছিল না, এগুলো খুব ভালোভাবে কিন্তু 11-এ ইন্ট্রোডিউস করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। হিট ব্যালেন্স, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন মানে টেম্পারেচার বা তাপমাত্রা কোথায় কীরকমভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আমরা এখানে কী করবো, পড়বো। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, এটা বললাম যে কী কী আমার কন্ট্রোলিং ফ্যাক্টরস রয়েছে, কী কী কারণে আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা টেম্পারেচারের চেঞ্জ হয়। এখানে আমাদের নিরক্ষীয় অঞ্চলে এত টেম্পারেচার বেশি, আমাদের
মেরু অঞ্চলে কেন টেম্পারেচার কম, এগুলো আমরা নানারকমভাবে জানবো। আমাদের মালভূমি অঞ্চলে এত তাপমাত্রা কম বেশি, পার্বত্য অঞ্চল চলে গেলে উঁচু এলাকায় আমাদের তাপমাত্রা তো ঠান্ডা, এটা কেন, এগুলো আমরা এখানে জানবো। ইনভার্সন অফ টেম্পারেচার মানে উষ্ণতার বৈপরীত্যতা, এগুলো আমরা পড়বো এখানে। অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশন, তাহলে এখানে বিভিন্ন ধরনের যে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন রয়েছে সেগুলো আমরা পড়বো বিভিন্ন ধরনের। যেমন অ্যাটমসফিয়ারিক মোশনের কী কী কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে, কেন অ্যাটমসফিয়ারিক মোশন হচ্ছে। ট্রাই সেলুলার মডেল, যেটা আমাদের 12 ছিল, এটা 11 দেওয়া রয়েছে। ট্রাই সেলুলার মডেল মানে ত্রিকোষীয় তত্ত্ব, ঠিক আছে, এটা পড়বো আমরা। যেখানে বিভিন্ন ধরনের সেলগুলো রয়েছে, ফেরেল সেল, হেডলি সেল, মেরু সেল, এগুলো আমাদের রয়েছে, পোলার সেল, ঠিক আছে, এগুলো আমরা জানবো। এবার যে প্ল্যানেটারি উইন্ডস মানে কি নিয়ত বায়ুপ্রবাহ, হয়তো তোমরা টেনে পড়েছো জানো। জোনাল উইন্ড মানে কি বিভিন্ন ধরনের যে উইন্ডসগুলো রয়েছে, যেমন সারফেস ওয়াকার সার্কুলেশন আর আপার এয়ারে জেট স্ট্রিম, ঠিক আছে। তাহলে সারফেসে ওয়াকার সার্কুলেশনটা পড়তে হবে, আর আপার এয়ারে মানে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আমাদের জেট স্ট্রিমের সম্বন্ধে জানতে হবে। নতুন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ারটা কিন্তু আমাদের ছিল না। কি রয়েছে, মোডস অ্যান্ড অকারেন্স অফ ওয়াটার অন দ্য আর্থ, তার মানে কি আমাদের যে জল যেটা রয়েছে বা জলমণ্ডল যেটা রয়েছে তার বিভিন্ন ধরনের মোডসগুলো আমরা পড়বো এবং অকারেন্সগুলো আমরা পড়বো এখানে। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে বিশ্বব্যাপী যে একটা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল রয়েছে, যে কীভাবে জলচক্রটা আমাদের মেনটেন হচ্ছে সেটা আমরা এখানে পড়বো। কনসেপ্ট অফ রান অফ মানে কি, রান অফ মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে আমাদের জলটা ঘুরিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হয় রান অফ, ঠিক আছে। আচ্ছা, এই সম্বন্ধে আমরা জানবো বিভিন্ন ধরনের। ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট, ড্রেনেজ বেসিন মানে কি না, যে অঞ্চলটাতে আমাদের একটা নদী এবং তার উপনদী শাখা নদীগুলো প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলটাকে তার ড্রেনেজ বেসিন বলা হয়। তো এই ড্রেনেজ বেসিনটা হাইড্রোলজিক্যাল ইউনিট হিসাবে কীভাবে কাজ করছে সেই সম্বন্ধে আমরা এখানে জানবো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ফিজিক্যালের পার্টটা গেল, বোঝা গেল। এবারে আমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, আমাদের কি রয়েছে, আমাদের সেকেন্ড সেমিস্টারে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির পার্ট। হিউম্যান জিওগ্রাফির পার্টের মধ্যে কী কী দিয়েছে দেখো। হিউম্যান জিওগ্রাফির ফার্স্ট ইউনিট দিয়েছে কি, এটা সেম 12 নাম্বার। ফার্স্ট রয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের 12 সব ছিল, এগুলো তোমরা মোটামুটি জানবে অল্প অল্প করে, ঠিক আছে। তারপর টার্সিয়ারি অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন ধরনের যে বাণিজ্য সংক্রান্ত বা পরিবহন সংক্রান্ত যেগুলো সেগুলো জানতে হবে, যেমন ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস, কমিউনিকেশন, ট্যুরিজম, এগুলো সম্বন্ধে আমাকে অনেক ডিটেলসে কিন্তু পড়তে হবে। থার্ড হচ্ছে কোয়াটার্নারি, মানে এটা অ্যাকচুয়ালি হিউম্যান জিওগ্রাফি পুরোপুরি ইকোনমিক জিওগ্রাফির পুরোপুরি পার্টটা দিয়ে দিয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। মানে ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের যে আমাদের হিউম্যান জিওগ্রাফির পার্টটা, এটা পুরোপুরিভাবে ইকোনমিক যে জিওগ্রাফির পার্টটা, সেই পার্টটা পুরোপুরি দেওয়া রয়েছে। সেখানে কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস, কুইনারি অ্যাক্টিভিটিস, 5টা যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে পুরোপুরি দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এবার কী রয়েছে, আবার সেই ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে এই আগের বারে কী ছিল না, ফিজিওগ্রাফি ডিভিশন ওইগুলো ছিল, রিভার ছিল। এবার হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট সম্বন্ধে আমাকে জানতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান মনসুন, তারপরে মনসুন ইন্ডিয়ান ইকোনমির উপরে কীভাবে প্রভাব বিস্তার জানবো, এনসো কী সেগুলো আমরা জানবো, ঠিক আছে। এগুলো কীভাবে ইম্প্যাক্ট করছে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে, ঠিক আছে, এগুলো আমরা জানবো। ফরেস্টটা দিয়েছে মানে আমাদের বনভূমি, ভারতের যে বনভূমি সেই বনভূমি সম্বন্ধে জানতে হবে, কোন স্টেটে বনভূমি বেশি রয়েছে, শতকরা হার হিসেবে কত বেশি রয়েছে, কোন ধরনের আমরা বনভূমি দেখতে পাই, কোন ধরনের উদ্ভিদ দেখতে পাই, এগুলো আমরা সম্বন্ধে ভালো করে জানবো। আর কি রয়েছে, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার উপরে যে ন্যাচারাল হ্যাজার্ড মানে বিভিন্ন ধরনের যে দুর্যোগ বিপর্যয়গুলো কী কী রয়েছে সেগুলো আমরা জানতে হবে। কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড মানে দুর্যোগের বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো জানবো। টাইপস অফ হ্যাজার্ড, বিভিন্ন ধরনের যে টাইপস অফ ডিজাস্টার মানে বিপর্যয়, বিভিন্ন ধরনের যে ধরনগুলো রয়েছে জানবো। হ্যাজাস্টার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ মানে বিভিন্ন ধরনের যে হ্যাজার্ড আসার আগে বা দুর্যোগ আসার আগে তার যে অ্যাপ্রোচগুলো রয়েছে, যে হ্যাজার্ড আসার আগে কী করবো, একটা বন্যা কোথাও এলো তার আগে কী করবো, বন্যা চলার সময় কী করবো, বন্যা শেষ হয়ে যাওয়ার সময় কী করবো, এগুলো আমাদের কিন্তু এখানে পড়তে হবে। ইন্ডিয়া থেকে যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো আমরা জানবো। ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি ইন্ডিয়া এবং তার বাইরেগুলো আমাকে দেখতে হবে যে কী কী পলিসি রয়েছে, ঠিক কী কী টিম রয়েছে, যেমন এনডিআরএফ টিম রয়েছে, আরও নানা ধরনের যে আমাদের রয়েছে, ঠিক আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাজার্ড প্রন জোনস অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যেসব জায়গাগুলো আমাদের হ্যাজার্ড এরিয়া রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। শুধুমাত্র এই জায়গাটাতে ওয়েস্ট বেঙ্গলটাকে উল্লেখ করা হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলারলি এইটুকু পোর্শন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের, তাহলে এটা তো আমরা সেকেন্ড সেমিস্টারে দেখতে পাচ্ছি। জিওগ্রাফি অফ ইন্ডিয়া 8 নাম্বার, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি 12 নাম্বার, আর ফিজিক্যাল জিওগ্রাফিটা হচ্ছে 15 নাম্বার। তাহলে 15, 12, 27 আর 8, 35। তাহলে এটা আমার থিওরিটা 35 নাম্বার হয়ে গেল। এবারে আমার ক্লাস 11-এর প্র্যাকটিক্যালগুলো দেখতে হবে। টোটালি 30 নাম্বার এখানে কী রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে। এই প্র্যাকটিক্যাল 30 নাম্বারটা কিন্তু একবারে মনে হয় শেষে যাবে সম্ভবত। এটা কিন্তু এখানে কিছু বলা নেই যে 7টা ভাগ করা রয়েছে, এখানে কিন্তু বলা নেই যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এবং কিছু কি বলা আছে না, এখানে আপাতত কিছু বলা নেই, ঠিক আছে। তো সেই কারণে হ্যাঁ, এই যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে কিন্তু এই টোটালি এটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আমার কি না সেক্ষেত্রে আমাকে এটা কিন্তু পড়তে হবে। কী কী রয়েছে না, এখানে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন অফ ম্যাপ, ম্যাপ সম্বন্ধে আমাকে জানতে হবে, ঠিক আছে, মানচিত্র সম্বন্ধে আমাকে জানতে হবে, তার কম্পোনেন্ট কী কী রয়েছে, কী কী দ্বারা ম্যাপ তৈরি হয়, কত ধরনের ম্যাপ হয়, তার ইম্পর্টেন্ট আর ইউজ কী রয়েছে সেগুলো আমাকে জানতে হচ্ছে। ম্যাপ স্কেল, ম্যাপ স্কেল কি তোমরা হয়তো 11 যারা উঠবে প্রথম প্র্যাকটিক্যাল করবে তারা জানবে, যেখানে পড়ানো হবে বা যেখানে পড়বে তোমরা। কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল, বিভিন্ন ধরনের টাইপস রয়েছে ম্যাপ স্কেলের। এর মধ্যে আমি কী জানতে হবে, গ্রাফিক্যাল স্কেল জানতে হবে। গ্রাফিক্যাল স্কেলের মধ্যে লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল, ভার্নিয়ার, এতগুলো আমাদের ছিল না। এগুলো কিন্তু আমাদের কনস্ট্রাকশন করতে বলেনি, এখানে শুধুমাত্র কনসেপ্টগুলো জানতে হবে। লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল, ভার্নিয়ার, এই কনসেপ্টগুলো সব জানতে হবে। তার মধ্যে কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, শুধুমাত্র লিনিয়ার স্কেলের আমাকে ড্রয়িংটা শিখতে হবে, ঠিক আছে, বাকিগুলো আমাকে কনসেপ্টগুলো জানলেই হবে। ম্যাপ প্রজেকশনের মধ্যে কী কী আছে, কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন, মানে ম্যাপ প্রজেকশনের কনসেপ্ট জানবো। ক্লাসিফিকেশন, কত ধরনের ম্যাপ প্রজেকশন হয়, কী কীভাবে হয়, কিসের ভিত্তিতে হয়, সেগুলো জানবো। আর কী কী রয়েছে, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক, সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর মার্কেটর প্রজেকশন। মার্কেটর প্রজেকশনটা আমাদের সম্ভবত ছিল না, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিকটাও ছিল না, সিম্পল কনিক্যাল ছিল আর সিলিন্ড্রিক্যাল ছিল, ঠিক আছে। তো এই দুটো সিলিন্ড্রিক্যালটা বাদ দিয়ে এখানে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক আনা হয়েছে আর মার্কেটরটা আনা হয়েছে। মার্কেটরটাও অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল প্রজেকশনই বলতে পারি আমরা, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এটা মোটামুটি এই তিনটে আমাদেরকে ড্রয়িং শিখতে হবে, ঠিক আছে, এই তিনটে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্বন্ধে তোমাদের ধারণা হয়তো খুব একটা নেই, তোমরা হয়তো ওই 10-এর শেষ চ্যাপ্টার হয়তো একটু পড়েছো, আরও ভালো করে তোমরা পড়বে, হাতে কলমে তোমরা শিখবে। সেখানে কিন্তু অনেক রকম জিনিস দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে ওই যে ব্রেক অফ স্লোপ কী বা আরও অনেক ধরনের জিনিস রয়েছে। ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন কীভাবে আঁকতে হয় সেটা রয়েছে। বিভিন্ন ধরনের যে ট্রানজেক্ট চার্ট সেগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ, মানে ওয়েদার ম্যাপ তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখবো। বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো দেখবো, এবং ওয়েদার ম্যাপ কীভাবে আঁকা যায় কোনো একটা জায়গার, সেগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে বা এই ইউনিটে আমরা শিখবো। আর একটা নতুন যোগ করেছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার তৈরি, ঠিক আছে। পোস্টার প্রেজেন্টেশন কি, পোস্টার রিলেটেড অফ এনি প্রমিনেন্ট হ্যাজার্ড ডিজাস্টার, তার কজ, কনসিকুয়েন্সেস, প্রিপেয়ারনেস, ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা হ্যাজার্ড বা ডিজাস্টার, সেটা বন্যা হতে পারে, সেটা হতে পারে খরা, সেটা হতে পারে কোনো জায়গায় আর্থকুইক হতে পারে, ঠিক আছে, বা আরও অনেক ধরনের হতে পারে, আর্সেনিক দূষণ হতে পারে, আরও নানা ধরনের হতে পারে। আবার যদি হিমালয় অঞ্চলে যায় বা দার্জিলিং অঞ্চলে, সেখানে আমাদের ল্যান্ডস্লাইড হতে পারে, ঠিক আছে, ল্যান্ড সাবসিডেন্স হতে পারে। এগুলো নিয়ে একটা পোস্টার, পেপার পোস্টার তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ল্যাবরেটরি নোটবুক ভাইভা ব্যাচের জন্য কত না, এখানে নাম্বারটা আমার দেওয়া রয়েছে কত, নাম্বারটা হচ্ছে 5 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খাতা তৈরি করার জন্য, 2 নাম্বার হচ্ছে ভাইভা ভস যেটা রয়েছে আমাদের মৌখিক, সেটা কিন্তু করতে হবে। তাহলে এই হচ্ছে 11-এর টোটাল সিলেবাস, এই হচ্ছে 11-এর ব্যাপার, ঠিক আছে। তো 11-এর সিলেবাসটা অনেকটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, খুব ভালোভাবে ডিটেলসে পড়ার চেষ্টা করো, কারণ যদি তোমাদের হায়ার স্টাডি করার ইচ্ছে থাকে জিওগ্রাফিতে, এগুলো কিন্তু অনেক তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তো পরবর্তী তোমাদের 12-এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে দেখা হবে, ঠিক আছে। এটা যেহেতু 11-এর সিলেবাস, মানে তোমাদের 11-এর থেকেই প্রথমে সিলেবাসটা চালু হচ্ছে, সেই জন্য 11-এর সিলেবাসটা আমি যতটা সম্ভব আলোচনা করে দিলাম। এবারে একটা দুটো করে আমরা কিন্তু কী করবো, আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তো ভালো থাকো, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে।